কেন গণেশের মাথা হাতির মতো? হোয়াই ডাজ লর্ড গণেশা হ্যাভ অ্যান এলিফ্যান্ট হেড? জানুন তার জন্মের রহস্য। গণেশের জন্ম কীভাবে হয়েছিল? হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড গণেশাস বার্থ? শিব কেন গণেশের মাথা কেটে দিয়েছিলেন? হোয়াই ডিড লর্ড শিবা কাট অফ গণেশেস হেড? গণেশ দেবতা কিভাবে সৃষ্টি হয়েছিলেন? হাউ ওয়াজ লর্ড গণেশা বর্ন? গণেশ প্রথম পূজিত দেবতা কেন? গণেশের হাতির মাথার পেছনে রহস্য কী? গণেশ চতুর্থী কেন উদযাপিত হয়? হোয়াই ইজ গণেশ চতুর্থী সেলিব্রেটেড? গণেশের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কী? গণপতি বাপ্পা মৌরিয়া শব্দটির অর্থ কী? গণেশ কীভাবে বিঘ্নহর্তা অর্থাৎ বাধা দূরকারী দেবতা হলেন? হোয়াই ইজ গণেশ কল্ড দ্য রিমুভার অফ অবস্ট্যাকলস? গণেশের জন্ম ও তার হাতির মতো মাথার গল্পটি হিন্দু পুরাণের অন্যতম জনপ্রিয় কাহিনী। এটি মূলত শিব পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায়। এখানে পুরো গল্পটি বর্ণনা করলাম। গণেশের সৃষ্টি। প্রাচীনকালে কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব শিব ও দেবী পার্বতী বাস করতেন। একদিন দেবী পার্বতী তার স্নানের সময় নিজের শরীর থেকে উৎপন্ন হলুদ চন্দনের মিশ্রণ দিয়ে একটি মানব মূর্তি তৈরি করলেন। তারপর নিজের ঐশ্বরিক শক্তি দিয়ে সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করলেন। জন্ম নিলেন এক সুন্দর বালক গণেশ। দেবী পার্বতী গণেশকে তার পুত্ররূপে গ্রহণ করলেন এবং তাকে আদর করতে লাগলেন। এরপর পার্বতী গণেশকে দায়িত্ব দিলেন যাতে তিনি তার প্রাসাদ রক্ষা করেন এবং কাউকে ভিতরে প্রবেশ করতে না দেন। গণেশ ও শিবের দ্বন্দ্ব। পরবর্তী ব্যাখ্যা আমাদের। একদিন মহাদেব শিব ধ্যান ভঙ্গ করে কৈলাসে ফিরে এলেন এবং পার্বতীর কক্ষে প্রবেশ করতে চাইলেন, কিন্তু গণেশ তখন দ্বার রক্ষকের দায়িত্ব পালন করছিলেন এবং মায়ের আদেশ মতো শিবকে প্রবেশ করতে বাধা দিলেন। শিব অবাক হলেন এবং বললেন, আমি কৈলাসের অধিপতি, কে তুমি যে আমায় বাধা দিচ্ছ? গণেশ বিনীতভাবে উত্তর দিলেন, আমার মা পার্বতী আমাকে আদেশ দিয়েছেন, তাই আমি কাউকে প্রবেশ করতে দেব না। এতে শিব প্রচণ্ড রাগান্বিত হলেন। মহাদেবের সঙ্গী নন্দী ও অন্যান্য গণেরা গণেশকে বুঝিয়ে সরানোর চেষ্টা করলেন, কিন্তু গণেশ অনড় রইলেন। ক্রোধে উন্মত্ত হয়ে শিব তার ত্রিশূল বা খড়গ নিয়ে গণেশের মুণ্ডচ্ছেদ করলেন। পরবর্তী ব্যাখ্যা। পার্বতীর ক্রোধ ও শিবের অনুশোচনা। পার্বতী যখন দেখলেন তার প্রিয় পুত্রের নিথর দেহ পড়ে আছে, তখন তিনি ক্রোধে মহাশক্তিশালী হয়ে উঠলেন। তিনি তার কালী রূপ ধারণ করলেন এবং সমগ্র পৃথিবীকে সৃষ্টিকে ধ্বংস করার হুমকি দিলেন। ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবতারা শিবকে অনুরোধ করলেন যে তিনি গণেশকে পুনরুজ্জীবিত করুন। শিব তখন পার্বতীকে শান্ত করার প্রতিশ্রুতি দিলেন এবং বললেন যে তিনি গণেশকে পুনর্জীবন দেবেন। তিনি তার অনুচরদের আদেশ দিলেন যে তারা উত্তর দিকে গিয়ে যে কোনো প্রাণীর প্রথম মাথাটি সংগ্রহ করে আনুক। এবারই আসছে পরবর্তী পর্যায়, যেটা হলো গণেশের হাতির মস্তক প্রাপ্তি। এটি একটি খুবই চমকপ্রদ ঘটনা। মাইথোলজিক্যাল ফ্যাক্টস হিসাবে এটা ভীষণই জনপ্রিয়, সেটি জানা যাক। শিবের অনুচরেরা উত্তর দিকে গিয়ে দেখলেন এক হাতির বাচ্চা তার মাকে হারিয়েছে। তারা সেই হাতির মাথা কেটে নিয়ে এলো। শিব সেই হাতির মাথা গণেশের দেহের সঙ্গে সংযুক্ত করলেন এবং তার পুনর্জীবন দিলেন। এভাবেই গণেশ নতুন রূপে ফিরে এলেন, যার মানব দেহ কিন্তু মাথাটি হাতির মতো। পার্বতী তখন আনন্দে অভিশাপের পরিবর্তে আশীর্বাদ দিলেন এবং সকল দেবতারা গণেশকে আশীর্বাদ করলেন। আমাদের পরবর্তী ব্যাখ্যা পর্ব হচ্ছে গণেশ প্রথম পূজিত হওয়ার বর। শিব ঘোষণা করলেন, গণেশ শুধু আমার পুত্র নন, তিনিই হবেন সমস্ত দেবতা ও প্রাণীদের মধ্যে প্রথম পূজিত দেবতা। যে কোনো শুভ কাজের আগে গণেশের পুজো করা হবে। তিনি হবেন জ্ঞান, বুদ্ধি ও বাধা দূর করার দেবতা। এভাবেই গণেশ বিঘ্নহর্তা এবং প্রথম পূজিত দেবতা রূপে স্বীকৃতি পেলেন। তো আমাদের
বিঘ্নহর্তা গণেশের ব্যাখ্যা এবং প্রথম পূজিত দেবতা হওয়ার ব্যাখ্যা পর্ব সম্পূর্ণ হলো এখানে। এই হলো গণেশের সৃষ্টি ও তার হাতির মতো মাথা পাওয়ার কাহিনী। এটি আমাদের শিক্ষা দেয় যে একাগ্রতা, কর্তব্যপরায়ণতা ও মায়ের আদেশ মান্য করার সর্বোচ্চ ধর্ম এবং ভালো কাজের জন্য সকল বাধা দূর করার শক্তি গণেশের আছে। গণেশের জন্মের শিক্ষণীয় দিকের প্রথমটি কর্তব্যপরায়ণতা। গণেশ মায়ের আদেশ পালন করতে নিজের জীবনও উৎসর্গ করেছিলেন। 2. বাধা দূর করার শক্তি। গণেশ যে কোনো সমস্যা কাটিয়ে ওঠার প্রতীক। প্রথম পূজিত দেবতা, তার পুজোর মাধ্যমে জীবনের প্রতিটি শুভ কাজ সফল হয়। সিদ্ধিদাতা গণেশ হিসেবে তিনি তার জন্যই পরিচিত। আমাদের পরবর্তী ব্যাখ্যা পর্ব হলো গণেশ চতুর্থী কেন উদযাপিত হয়। গণেশ চতুর্থী হলো শ্রী গণেশের জন্মোৎসব, যা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে উদযাপিত হয়। এটি গণেশ জন্মোৎসব নামে পরিচিত এবং ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দু ভক্তরা এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও আধ্যাত্মিকতা সহকারে পালন করেন। সমস্ত সনাতনীদের জন্য এটি একটি ভীষণই আনন্দের এবং উদযাপনের দিন। গণেশ চতুর্থী পালনের কারণ, সেই যে আমরা গণেশের জন্মদিবস পৌরাণিক কাহিনী মতে যা যা ব্যাখ্যা করেছি, সেই ব্যাখ্যারই প্রাসঙ্গিক পর্যায়ে বিঘ্নহর্তার আশীর্বাদ এবং শুভ সূচনা ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিশ্বাস করা হয় এই দিনটিতে। গণেশ চতুর্থীতে পুজো করলে সারা বছর সমৃদ্ধি ও সফলতা আসে এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। শিবের আশীর্বাদ ও গণেশের প্রথম পূজিত দেবতা। গণেশের হাতির মাথা পাওয়ার পর শিব তাকে আশীর্বাদ দেন যে তিনি সর্বত্র সর্বপ্রথম পূজিত হবেন, তাই গণেশ চতুর্থী তারই সেই সম্মানের প্রতীক। এখন এই ব্যাখ্যা পর্বে আমাদের গণেশ চতুর্থী উদযাপনের রীতি ও নিয়মটিও ব্যাখ্যা করা যাক, যাতে সম্পূর্ণ আলোচনা পর্বটা সম্পৃক্তভাবে পরিবেশিত হতে পারে। গণেশের মূর্তি স্থাপন ও পূজা। পরিবার ও মন্দিরে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করে তার পুজো করা হয়। মন্ত্র ও ভজন। ভক্তরা ওম গণ গণপতায় নমঃ মন্ত্র জপ করেন এবং গণেশ ভজন গাওয়া হয়। মোদক নিবেদন। গণেশের প্রিয় মিষ্টি মোদক ও লাড্ডু অর্পণ করা হয়। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি কণ্ঠে পার্থপ্রতিম, আপনাদের প্রিয় হিন্দু মাইথোলজি এক্সপ্লেনেশন চ্যানেল ভেদিক পার্থতে আপনাদের সুস্বাগতম। পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আসছে। আমার আগের সমস্ত ভিডিওগুলো এক্সপ্লেনেশন সমেত প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা সেগুলি প্রত্যেকটি নিখুঁতভাবে দেখুন এবং তার বিভিন্ন ব্যাখ্যাগুলোকে অনুধাবন করুন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসছে তার জন্য আপনারা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবাই আর সাক্ষী হতে পারেন। আজকের মতো এই পর্যন্তই রইল, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। পার্থপ্রতিম।